আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। আমি চাইলে অঙ্ক করতে পারবো, কিন্তু অঙ্কের কেউ চাইলে গান গাইতে পারবে না। সেই ক্ষেত্রে তো গান শেখারও একটা বিষয় থাকে, শেখারও একটা বিষয় থাকে। ভালো গান হচ্ছে, মধ্যম ভালো হচ্ছে, আর হচ্ছে জঘন্য। ওই সময় কি কখনো এরকম হয় যে নিজের অপছন্দের গানও শোনানো লাগছে? আর যদি না পারি সব দিয়ে যার সব কেড়ে নাও, তার তো প্রাণে সয় না, তোমার দিল কি দয়া হয় না। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আয়োজন গান গল্পে। গান হবে, আড্ডা হবে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন গানের পাখি শান্তা ইসলাম। চলুন চলে যাওয়া যাক অতিথির কাছে। শান্তা, কেমন আছো? এই তো খুব ভালো দাদা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সঙ্গীত জীবন কেমন চলছে? খুব ভালো। ব্যস্ততা কি নিয়ে এখন? ব্যস্ততা যেহেতু এখন গ্রাজুয়েশন প্রায় শেষের পথে, তো সেটা নিয়ে একটু ব্যস্ততা আছে, আর বিভিন্ন প্রজেক্ট নিয়ে একটু ব্যস্ততা আছে, নাটকের গান নিয়ে ব্যস্ততা আছে। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। অসাধারণ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা যতদূর জানি, তোমাকে যারা চিনি, তুমি একটা রিয়েলিটি শো এর মাধ্যমে মূলত অডিয়েন্সের কাছে জায়গা করে নিয়েছো। একজন সঙ্গীত শিল্পী হিসেবে অডিয়েন্সের কাছে পৌঁছতে হলে রিয়েলিটি শো কি একমাত্র মাধ্যম কিনা? একদমই তাই নয়, কারণ এখন আমরা প্রত্যেকে স্মার্টফোন চালাই এবং আমাদের প্রত্যেকের ফোন, প্রত্যেকের ফেসবুক আইডি, ইউটিউব আইডি, একটা টিভি। আমরা টিভি দেখি না সচরাচর, এখন আমরা অনেকেই টিভি দেখি না, কারণ আমাদের সেই সময়টাই হয়ে ওঠে না যে টিভিটা খুলে আমরা টিভির সামনে বসবো। কিন্তু প্রত্যেকেই সারাক্ষণ কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে থাকি। তো আমরা খেয়াল করে দেখব যে এমন অনেক শিল্পী আছেন যারা খুবই ভালো গান করেন, কিন্তু তারা কোনো রিয়েলিটি শোর মাধ্যমে মানুষের কাছে আসেনি, তারা এসেছেন তাদের সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো বিষয়টা পুরোটাই নিজের চেষ্টা, নিজের ইচ্ছা শক্তি, আর বাকিটা ভাগ্য। একসময় ক্যাসেটের যুগ ছিল, তারপরে আসলো সিডি, ডিভিডি, হ্যাঁ, তারপরে আমরা ডিজিটালাইজেশনে আসলাম, হ্যাঁ, ফেসবুক, ইউটিউব। তো এখন বিশেষ করে খুব বেশি দেখা যায় যে সবাই তো মোটামুটি কম বেশি গান বাজনা করছে, কেউ জেনে করছে, কেউ না জেনে করছে। তো রিয়েলিটি শোটা একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম আমার কাছে মনে হয়, যে অডিয়েন্সের কাছে খুব দ্রুত মানে নিজের একটা জায়গা করে নেওয়ার। এটা একটা খুব ভালো কথা, কারণ আমরা যারা রিয়েলিটি শোর মধ্যে থেকে আসি, আমরা পরীক্ষিত শিল্পী যাকে বলে, যে গুণীজন অনেকজন থাকে, গুণী অনেক মানুষজন থাকে আমাদের, যারা বিচারক হিসেবে, তারা আমাদের গান শোনেন, তারা আমাদেরকে বিচার করেন, তার পরবর্তীতে একটা ফলাফল আসে। আবার আমি একটু আগে বললাম সোশ্যাল মিডিয়ার কথা। সোশ্যাল মিডিয়ার বিষয় হচ্ছে যে যার গান ভালো লাগে সেই কিন্তু গায়, গানকে ভালোবেসেই গানটা করে। কিন্তু প্রফেশনালি যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই পরীক্ষিত শিল্পী হতে হবে, কারণ গানটাকে আমি ভালোবেসে ধারণ তো আগে করতে হবে। আমি ধারণ না করলে আমার আউটপুটটা ওভাবে আসবে না। সেই ক্ষেত্রে তো গান শেখারও একটা বিষয় থাকে, শেখারও একটা বিষয় থাকে। তোমার গানের যাত্রাটা কেমন ছিল? আমার গানের যাত্রাটা একদম খুব ছোটবেলা থেকে, আমার স্কুল লাইফের আগে থেকে, খুব ছোটবেলা থেকে হাঁটতে হাঁটতে গান গাইতাম। তো আমার আব্বুর ইচ্ছা হলো যে ও যেহেতু গান গাচ্ছে, ওকে গান শেখাই।
তো শুরুর দিকে আমার একদমই আগ্রহ ছিল না, গান শেখাতে আসলে বাসায় আমি ঘুমায় থাকতাম, বিভিন্ন বাহানা দিতাম। আচ্ছা। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কম্পিটিশন, আমি তো ছোটোবেলা থেকেই বিভিন্ন কম্পিটিশন করে আসছি, জাতীয় শিশু সপ্তাহ, শিক্ষা সপ্তাহ। তো এগুলো দিয়ে কি হয়েছে যে নিজের মধ্যে একটা ইচ্ছা শক্তি কোথা থেকে যেন চলে এসেছে যে আমাকে ওই জিনিসটা পেতে হবে, ওই মেডেলটা আমার দরকার, আচ্ছা। ওই জায়গাটাতে আমাকে যেতে হবে। তো এরপর থেকে আসলে আর কখনো আমাকে পেছন দিক থেকে ঠেলতে হয়নি যে তুমি এটা করো, তুমি রেয়াজ করো, তুমি এই গানটা শেখো। আমি নিজেই সবসময় নিজের মতো করে সবটা করেছি। তুমি তো বরিশালের মেয়ে, আমি যতটুকু জানি। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি মগবাড়ি বরিশাল। শুনি 2 লাইন। বরিশালের যে কোনো গান হতে পারে, যে কোনো আঞ্চলিক গান হতে পারে। এটা আমি আমার একদম ছোটবেলায় এটা প্রথম শিখি, আঞ্চলিক গান গাইছি। মগু মেজাজ বলে করা, হগল জেলার মানে কয়। মগু মেজাজ বলে গরম, আরে বেবাককে মিল্লা কয়। তবু আদর আস্তিক ভালোই জানি কথা, হেহিডা মিথ্যা নয় মোরা। আদর আস্তিক ভালোই জানি কথা, হেহিডা মিথ্যা নয়। বরিশালের আঞ্চলিক গান। হ্যাঁ। আচ্ছা, কখনো কি এরকম হয় যে দর্শকের চাহিদা মেটাতে গিয়ে, মানে দর্শক কি চাচ্ছে আমার কাছ থেকে, কি ধরনের গান শুনতে চাচ্ছে, ওই সময় কি কখনো এরকম হয় যে নিজের অপছন্দের গানও শোনানো লাগছে? এটা আমি এখন আর করি না। মানে হতো এক সময় হয়তো বা হতো, তখন বুঝতাম না, ছোট ছিলাম, কিংবা বয়সের সেই ভারত তখনও আসেনি। কিন্তু এখন যখন বিভিন্ন জায়গায় যাই, গান করি, তখন আসলে আমি এটা খুব খারাপ শোনা যাবে, বাট আমি আমার ইচ্ছেটাকেই বেশি প্রেফার করি। আচ্ছা। কারণ অনেক বিষয় থাকে, আমি আমার মনের বিরুদ্ধে কিছু করতে পারি না। যখন লাইভ পারফর্ম করা হয় তখন তো এটা করতে হয়, আমি যতটুকু জানি। স্টেজ প্রোগ্রামের ক্ষেত্রে হয়তো তুমি কোনো জেলায় বা কোনো গ্রামে অথবা শহরেও হতে পারে, ওখানকার অডিয়েন্স কেমন, তাদের রুচিবোধ কেমন, সেই অনুযায়ী তো নিজেকে প্রিপেয়ার করে যেতে হয়। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যে জায়গাটায় যাব সে জায়গাটা আমার। আচ্ছা। আমি ওই পরিবেশটাকে আমি আমার মতো করে তৈরি করে নিতে খুব পছন্দ করি। কারণ কি, আমরা বেশিরভাগ লাইভ কনসার্টগুলো তো একটু মফস্বল শহরগুলোতেই বেশি হয়। তো ওইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ থাকে, তো তাদের কাছে আমার মনে হয় যে তারা ওই একটা গণ্ডির মধ্যে আটকে কেন থাকবে। আমি যদি পরিবর্তন না আনি তাহলে আসলে পরিবর্তনটা আসবে না। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি। আর একটা বিষয় হচ্ছে যে আমি লাইভ কনসার্টগুলো একটু কম করি। আচ্ছা। এর একসময় অনেক প্রোগ্রাম করতাম, সপ্তাহে 7 দিনও প্রোগ্রাম থাকতো, কিন্তু এই সংখ্যাটাকে আস্তে আস্তে করে একদম কমিয়ে নিয়ে আসছি। কারণ আমার স্টুডিও রেকর্ডিংয়ের প্রতি খুব বেশি ঝোঁক। আচ্ছা। কারণ আমার মনে হয় আমি ওখানেই আমার গানটা খুব মন দিয়ে করতে পারি এবং নিজে শুনতে পারি। লাইভ কনসার্টের বিষয়টা অবশ্যই অডিয়েন্সই তো আমাদের সব কিছু। অডিয়েন্স গান শোনে বিধায়ই আমরা গান করি, কিন্তু তারপরে গিয়েও থাকে না কিছু সময় যে নিজের জন্য একটু করা বা কিছু গান একটু উপহার দেওয়া, ভালো গান, যে গানগুলো যেন অডিয়েন্স শুনতে পারে এবং ওই গানের মাধ্যমেই আমাকে মনে রাখে। তা আমি আসলে ওই চেষ্টাটাই করছি। বেশ, খুব সুন্দর কথা। প্লেব্যাক সিঙ্গার হিসেবে কি কাজ করা হয়েছে? হ্যাঁ। চমৎকার। কোন ধরনের গান বেশি করা হয়, কোন ধরনের গান পছন্দ করো? সব ধরনের গানই পছন্দ করি, সব ধরনের গান গাইতে শুনতে ভালো লাগে। কিন্তু ছোটবেলা থেকেই লোকগীতিটা বেশি চর্চা করা হয়েছে, যে জন্য এখনও লোকসঙ্গীতটাই বেশি গাওয়া হয়। কিন্তু তার পাশাপাশি আমার যেহেতু পড়াশুনোও সঙ্গীতে এবং সেটা নজরুল সঙ্গীতের উপরে, তো নজরুল সঙ্গীতটাও গাওয়া হয়। আচ্ছা, এই বিষয়েও যাব, তোমার পড়াশোনার বিষয়েও যাব। তার আগে আরেকটু জানতে চাই, কোনো শিল্পী কি তোমাকে প্রভাবিত করে বা কোনো শিল্পীকে কি তুমি ফলো করো? কোনো নির্দিষ্ট কেউ নেই, আমি অনেককে ফলো করি। যেমন? কারো হয়তো কথা বলা আমার ভালো লাগে, কেউ সুন্দর কথা বলতে পারে। কারোর হয়তো ব্যক্তিত্ব আমার ভালো লাগে, আমি তার ব্যক্তিত্বকে আমি ধারণ করতে পারবো না। তাদের মধ্যে অন্যতম আমাদের শ্রদ্ধেয় সাবিন ইয়াসমিন ম্যাম, রুনা লায়লা ম্যাম, শাহনাজ রহমতুল্লাহ ম্যাম এবং আরও অনেক কিংবদন্তি শিল্পী যারা আছেন, যাদের গান আমরা এখনও শুনি, যে গানগুলো কখনোই পুরনো হবে না। আমি চেষ্টা করি তাদের গান শোনার, তাদের বিভিন্ন সাক্ষাৎকার আমি এখন পর্যন্ত ইউটিউবে সার্চ করি, যদি পাওয়া যায় তাদের কথা এবং এখন যারা গান গাইছেন তাদের মধ্যে অনেকের কথা বলা ভালো লাগে,
কেউ হয়তো বা কোথাও একটা সাক্ষাৎকার দিল, তার কথা বলার ভঙ্গিটা আমার খুব ভালো লাগলো, যে কি সুন্দর করে কথা বলে। কথা বলার সবাই তো কথা বলে, কিন্তু সেই কথা ভালো লাগা, সবার কথা ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। তো আমি চেষ্টা করি যার যতটুকু ভালো লাগে, হয় না যে একটু 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 করে জমিয়ে নিজেকে তৈরি করা। আমি তো আমার মতোই, অবশ্যই প্রত্যেকের মতো, প্রত্যেকের ব্যক্তিসত্তা আলাদা, কিন্তু আমি চেষ্টা করি সবার মধ্যে ভালোটুকু নিয়ে নিজের ভালোটুকু মিশিয়ে নিজেকে তৈরি করতে। বাহ, চমৎকার কথা বলেছো। তুমি এতক্ষণ যাদের নাম বললে, কিংবদন্তি শিল্পী যাদের নাম বললে আর কি, তাদের কোনো গান শুনতে পারি কিনা? অবশ্যই, আমার খুব পছন্দের একটি গান সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া। গানটি আমি প্রায় শুনি এবং একা একা গুনগুন করেও গাই। এটাই গাচ্ছি। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতির বেদনাতে একাকার করে মন রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না কো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না। আহা, ইমোশনাল হয়ে গেলাম। অনেক কিছু মনে করে আসলে এই ধরনের গান। তো কখনো কি এরকম হয়েছে যে একজন শিল্পী হিসেবে তো নিজের একটা সত্তা আছেই, এর বাইরে গান লেখা বা সুর করা, এই অভ্যেসটা কি আছে কিনা? না, এই অভ্যেসটা নেই। ছোটবেলায় লিখতাম অনেক, সেটা গান হতো কিনা জানি না, বা হয়েছে কিনা তাও জানি না, কখনো সেটা সুর করিনি বা চেষ্টাও করিনি, কিন্তু আমার লিখতে খুব ভালো লাগে। আমরা এই সময় যে ধরনের গান বাজনা করছি, যে ধরনের সঙ্গীত চর্চার সাথে আমরা এই মুহূর্তে জড়িত, বিশেষ করে মিউজিশিয়ানরা বা সঙ্গীত শিল্পীরা, যদি একটু পুরোনো দিনে যাই, তো এই দুই সময়ের যে ব্যবধান এবং গানের যে পার্থক্য, তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? এই পার্থক্যটা তো আসলে অনেক বড়। এটাকে ব্যাখ্যা করতে গেলে এর মধ্যে অনেক কিছু আসবে। আমি শুধু বলবো যে সময়ের পরে তো সময় আসে, প্রত্যেকটা সময় থেকে আলাদা। যেমন প্রত্যেক ব্যক্তির রুচি অন্যজনের থেকে আলাদা। এখন যে বিষয়টা হচ্ছে যে খুব যে গান হচ্ছেই না আমি সেটা বলবো না, প্রচুর গান হচ্ছে, ভালো গান হচ্ছে, বেশি হচ্ছে, ভালো গান হচ্ছে, মধ্যম ভালো হচ্ছে, আর হচ্ছে জঘন্য। এখন জঘন্য যেটা, এটা আসলে এভাবে বলা ঠিক না, কিন্তু আমি জঘন্য যেটা বলবো সেটা হচ্ছে যে আমি একজন শিল্পী হিসেবে আমার অবশ্যই চিন্তা করতে হবে যে আমি যে গানটি গাইছি সে গানটি আসলে কতদিন বেঁচে থাকবে। কারণ গানের তো প্রাণ আছে, এটা তো সত্যি। সেই প্রাণহীন গান গেয়ে আমার গানের ভান্ডার পরিপূর্ণ করে তো লাভ নেই। আমার একটি গান থাকুক, সেটি মানুষ শুনুক কিংবা সেটি মানুষ ধারণ করুক। সেটা কি খুব কমতি দেখছো এই মুহূর্তে? খুব কমতি দেখছি আমি, কারণ এখন হচ্ছে কি, যেটা আমি শুরুতেই বললাম যে প্রত্যেকের হাতে হাতে তো একটা টিভি হয়ে গেছে, প্রত্যেকের একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা আমার নেই। এবং আমার কখনো মনেও হয় না যে আমি আসলে একটা পেজ মেনটেন করি কিংবা একটা, যেটা এখনকার যুগে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই জরুরি একটা বিষয়, কিন্তু আমার কখনোই মনে হয়নি যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলি, বা খোলা যে নেই সেটা বলবো না, যেহেতু ফোন চালাই, একটা ইউটিউব চ্যানেল অবশ্যই আছে, কিন্তু সেটাকে মেনটেন করা এবং একটা ফেসবুক পেজ খুলে সেটাকে মেনটেন করা, পেজ খুলে রেখে দিয়েছি কিন্তু সেখানে আমার কোনো আপডেট নেই, সেখানে আমি মৃতপ্রায়। আমার মধ্যে এগুলো আসে না। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকের হাতেই তো ফোন, প্রত্যেকের একটা চ্যানেল আছে, প্রত্যেকের একটা পেজ আছে, তো সবার বিষয়টা হচ্ছে কি, সবাই কন্টেন্ট দেওয়ার জন্য কন্টেন্ট তৈরি করে, গান খুব কম তৈরি হচ্ছে। আমি আসলে এগুলোকে গান বলবো না, এগুলো একটি কন্টেন্ট। রাইট, খুবই মূল্যবান একটি কথা বলেছো। যে যার মতো হচ্ছে গিয়ে কন্টেন্ট তৈরি করছে, কারণ তার ওইটাই দরকার, কিন্তু আমার দরকার গানের, এবং সেই গানের যে গানে প্রাণ আছে, যে গানটা আগামী 15 বছর পর, আমি যাদের নাম বললাম একটু আগে,
হয়তোবা 50 বছর পরে কেউ একজন আমার নাম বলুক, আমি এটাই চাই। তুমি একটু আগে কথা প্রসঙ্গে বলছিলে যে সব ধরনের গানই করো, সব ধরনের গানই গাওয়া হয়, কিন্তু ফোক গান বেশি প্রেফার করো। এমনকি এটাও বললে যে স্টুডিও রেকর্ডিং বেশি প্রেফার করো লাইভ পারফরমেন্সের থেকে। একটু তাহলে অন্য ধাঁচের গান শুনি। রবীন্দ্রসঙ্গীত হতে পারে, নজরুল সঙ্গীত হতে পারে, যে কোনো গান হতে পারে। যত দেখি তত হায় পিপাসা বাড়িয়া যায়, যত দেখি তত হায় পিপাসা বাড়িয়া যায়। কে তুমি জাদু করি বলো, 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 কে তুমি জাদু করি। বাহ, অসাধারণ, থ্যাংক ইউ। চমৎকার। একটু আগেই বলছিলে যে সঙ্গীত নিয়ে পড়াশোনা করছো। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমার এখন ফাইনাল ইয়ার চলছে। কিছুদিন পরেই আমি একদম অফিসিয়ালি বেকার হয়ে যাব। আমার সাবজেক্ট নজরুল সঙ্গীত। আচ্ছা, এটা নিয়ে পড়াশোনা করছি। নজরুল সঙ্গীতে কি অনার্স চলছে? অনার্স চলছে। আচ্ছা, এরপরে মাস্টার্স করবে? মাস্টার্স, হ্যাঁ। সঙ্গীত শিখতে হলে বা গান বাজনা শিখতে হলে সঙ্গীত বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাটাকে খুব জরুরি। এটা তো মূলত গুরুমুখী শিক্ষা। না, জরুরি না। কারণ আমাদের এমন অনেক কিংবদন্তি শিল্পী রয়েছেন যাদের ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত ছিলই না বাংলাদেশে। এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা আসলে আমাদের ওই ভালো লাগার জায়গা থেকে আসি আর আমরা সঙ্গীতটাকে নিয়েই চলতে চাই। তখনকার বিষয়টাও একই ছিল, কিন্তু তখনকার প্রেক্ষাপট আর আমাদের এখনকার প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। আচ্ছা, এখন যেটা হয়েছে, এটা চিরন্তন সত্যি কথা, এটা শুনতে খারাপ শোনালেও সত্যি কথা, আমাদের এমন অনেকেই আছেন যাদের ইচ্ছে ছিল না সঙ্গীতে পড়াশোনা করার। আচ্ছা, কিন্তু হয় কি যে ভর্তি পরীক্ষায় হয়তো বা কোথাও হলো না, আচ্ছা, কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটির সিট আছে সঙ্গীতে, যেটা খুবই সহজলভ্য। হ্যাঁ, সেটাতে ভর্তি কেন হয়ে গেলাম। সহজলভ্য কেন? এটা অনেকেই মনে করে। আচ্ছা, এই ধরনের কটাক্ষের শিকার শুরু থেকে অনেক আসলে হয়েছে। ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা আমাদের জন্য তো অনেক কঠিন। আমরা যারা আসলেই সঙ্গীতটাকে ভালোবেসে এসেছি এবং আমাদের যাদের ইচ্ছেই ছিল যে আমরা সঙ্গীতেই পড়াশোনা করব, আমাদের জন্য তো এটা একটা বিশাল ব্যাপার যে একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে পড়ব, তাও একটা পাবলিক ইউনিভার্সিটি। কিন্তু অনেকের ক্ষেত্রে আমার দেখা, আমি অনেককে এরকম দেখেছি যাদের কাছে বিষয়টা ছিল যে কোথাও হচ্ছে না, চলো সঙ্গীত বিভাগে একটা পরীক্ষা দিই, যেহেতু ছোটবেলা থেকে টুকটাক গান শেখা হয়েছে, হয়ে যাবে। তো ভর্তি হয়েও আবার এমন অনেকে আছেন যারা সেকেন্ড টাইম দিয়ে কোথাও হলে চলে গেছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা যারা ভালোবেসে এসেছি আমাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে পড়াশোনা করছি, এখান থেকে হয়তো বা আমি কিংবা আমরা বেরিয়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যাব সঙ্গীত বিষয়ে, যেটা আমার প্যাশন, প্রফেশন, ভালোবাসা, ভালো লাগার জায়গা। কিন্তু অনেকের ক্ষেত্রে এখান থেকে কোনো রকমভাবে সার্টিফিকেটটা নিয়ে আমি বিসিএস দেব, আমি একটা অন্য প্রফেশনে চলে যাব। তাহলে তুমি বলছো যে অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে সেইগুলোর থেকে সঙ্গীত বিভাগে চান্স নেওয়া কি সহজ, এরকম মনে হয়? আমি তো যতটুকু জানি এখানে বিষয়টা বরং কঠিনই মনে হয় আমার কাছে। যে তোমাকে রিটেন পরীক্ষা দিতে হচ্ছে, এমসিকিউ দিতে হচ্ছে, এরপরে তোমাকে ব্যবহারিকও দিতে হচ্ছে, তোমাকে তোমার পারফরমেন্সটা দেখে মূলত মূল্যায়ন করা হচ্ছে। এখন আমি যেটা একটু আগে বললাম যে হয় না যে ছোটবেলা থেকে গান শিখেছি, কিন্তু গানটা আসলে আমার ইচ্ছে নাই যে আমি ওই গানটাকেই আমার মানে প্যাশন, প্রফেশন করে তুলবো। তাদের ক্ষেত্রে এটা হয়, তারা যে খুব খারাপ গেয়ে সঙ্গীত বিভাগে আসে বিষয়টা একদমই তা নয়, তারাও অবশ্যই ভালো গায়, তারাও তাদের যোগ্যতা দিয়েই আসে। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা যারা আছি, আমাদের মতো যারা আছে, যারা সারাক্ষণ এটা নিয়েই থাকে, তাদের ওই
ওই চিন্তা ভাবনা কিন্তু নেই। যেমন আমার চিন্তা ভাবনা নেই আমি গ্রাজুয়েশনের শেষ করে আমি একটা বিসিএস পরীক্ষা দিব কিংবা আমি কোনো সরকারি নিয়োগ পরীক্ষা দিব। আমার ইচ্ছা আছে আমি এটা নিয়েই থাকবো, আচ্ছা, এটা নিয়ে যতদূর যা করা যায়, যেখানে যা করা যায়। কিন্তু আমি আমার চারপাশে এমন অনেককেই দেখেছি বা দেখছি যাদের আফসোস হয় মাঝে মধ্যে যে এখানে ভর্তি হইলাম অন্য কোথাও হলো না, কিংবা অনার্সটা কখন শেষ হবে, একটা সরকারি চাকরি তো দরকার। তো আমি শুধু ওই জায়গাটার কথা বলেছি। আমি চাইলে অঙ্ক করতে পারবো, কিন্তু অঙ্কের কেউ চাইলে গান গাইতে পারবে না, একদম তাই, যদি সে ছোটবেলা থেকে না শেখে। একদম তাই। অতএব এই জায়গাটা মোটেও সহজলভ্য না। সহজলভ্য তারা করে তোলে যারা আসলে ওই জায়গাটা থেকে না এসে নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য আমাদের এখানে আসে, এবং এখান থেকে পাবলিক ইউনিভার্সিটির একটা বিষয় থাকে যে এখান থেকে সে পড়াশোনা করেছে এবং সে তারপরে তার প্রফেশনে চলে যায়। এইটাকে মানে আমি যদি অন্য দিক থেকে ব্যাখ্যা করি, যে কিনা সার্টিফিকেট নেওয়ার জন্য আসছে, আবার এইভাবে যদি না বলি যে একটা সাবজেক্টে অনার্স মাস্টার্স করছে, সেটা সঙ্গীত হোক, যাই হোক, সেই যে ডিপার্টমেন্ট থেকেই হোক না কেন, তো তার প্রফেশন তো আলাদা হতেই পারে, হতে পারে, মানে তার ইনকাম সোর্স তো আলাদা হতে পারে, অবশ্যই হতে পারে। গানটা তার প্যাশন হিসেবে থাকলো। অনেকে প্যাশন হিসেবেও নেয় না, আমি শুধু তাদেরকেই বলেছি। আচ্ছা, কিছু সংখ্যক মানুষ যারা প্যাশন হিসেবেও নেয় না, যাদের আসলে এই সব নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই। আমি আমার চারপাশে এমন অনেককে দেখেছি। আমি আমার গান নিয়ে আমি জানি না, এটা আমার দর্শকরা ভালো বলতে পারবে আর উপরওয়ালা ভালো বলতে পারবে, কারণ কেউ তো আসলে জানে না যে তার, আমি জানি না আমি এখান থেকে বের হয়ে আমার সাথে কি হবে। স্বপ্ন তো সবারই থাকে গান নিয়ে বেঁচে থাকা। বেশ, তোমার জন্য অনেক শুভকামনা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আমাদের অনুষ্ঠানের একটা সেগমেন্ট আছে এই মুহূর্তে। আমি তোমাকে 3টা অক্ষর বলবো, 3টা অক্ষর দিয়ে তুমি আমাদের গান শোনাবে। তো 3টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো, তাহলে কালের কণ্ঠের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে স্পেশাল গিফট। আচ্ছা, তো শুরু করা না যাক। পারি এটা আমার জন্য একটা কঠিন প্রশ্ন। আচ্ছা, আমরা চলে যাই। হ্যাঁ, প্রথম অক্ষর তোমার এ। 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 একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। বেশ, সঠিক আনসার। ক। ক। কথা বলো না বলো ও গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। দারুণ, 2টা প্রশ্নের উত্তর কমপ্লিট। পেরে গেলাম। হ্যাঁ, লাস্ট কোশ্চেন, ভ। ভ। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলেরে, মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। অসাধারণ। কালের কণ্ঠের স্টুডিওতে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ কালের কণ্ঠকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, শুনছিলাম শান্তা ইসলামের গান ও তার নানা কথা। আগামী পর্বে আমরা আবার আসব নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সব দিয়ে যার সব কেড়ে নাও, তার তো প্রাণে সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না।